ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ক্লাস 9-এর ইউরোপের ইতিহাসের আমরা বেশ কিছু চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা এখান থেকে আস্তে আস্তে এগোতে চলেছি প্রথম বিশ্বযুদ্ধের দিকে। প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা এবং ইউরোপীয় সাম্রাজ্যবাদ। কিভাবে সাম্রাজ্যবাদ ধীরে ধীরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে দাঁড়ায়, কারণ প্রথম বিশ্বযুদ্ধ আর কিছুই নয়, সাম্রাজ্যবাদী শক্তিদের তাদের যে সাম্রাজ্য সেটা রক্ষা করার লড়াই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে এই চ্যাপ্টারটা তোমরা পাবে বা এই টপিকটা তোমরা তোমাদের বইতে পাবে, যেটা আমি ডিটেলসে আলোচনা করব। এর সাথে সাথে ক্লাস 9-এর জিওগ্রাফি সমস্ত ক্লাস দেখার জন্য এবং হিস্ট্রির অন্যান্য ক্লাস দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেটা পেয়ে যাবে। এছাড়া যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য হিস্ট্রি বই, যেটা অতীত এবং ঐতিহ্য, সেটাকে আমি ডিটেলসে আলোচনা করছি লাইন বাই লাইন। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো যারা ক্লাস 8-এ পড়ো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। এটা আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0। তো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমরা প্রথম যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের বাইরে উপনিবেশ স্থাপন। উপনিবেশ শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা শক্তিশালী দেশ যখন অন্য কোনো কম শক্তিশালী দেশের উপর প্রভাব বিস্তার করে এবং সেই জায়গাটা দখল করে নেয়, সেই জায়গাটাকে আমরা যে শক্তিশালী দেশ তার উপনিবেশ বলবো। যেমন ভাবে ভারতকে দখল করা হয়েছিল ইংল্যান্ডের দ্বারা এবং ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারত। আমি এর আগে ভিডিওতে শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করেছিলাম। শিল্প বিপ্লব কি ছিল? শিল্প বিপ্লব ছিল ইউরোপে নতুন নতুন পদ্ধতির আবিষ্কার, যার ফলে শিল্পজাত দ্রব্যের ব্যাপক উন্নতি। অর্থাৎ এই সময় কারখানা কলকারখানা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে এবং প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হতে থাকে। এবং কলকারখানা যখন তৈরি হবে, কলকারখানাতে যেটা মেন জিনিস দরকার সেটা হচ্ছে কাঁচামাল। কারণ কারখানাতে দুটো জিনিস তৈরি হবে, মানে একটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে দ্রব্য। সেই দ্রব্যগুলো তৈরি করতে দরকার হচ্ছে কাঁচামাল, আর সেই দ্রব্যগুলো তৈরি করার পরে সেইটাকে বিক্রি করার জন্য দরকার বাজার। তো কাঁচামাল এবং বাজার এই দুটো খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে উপনিবেশ বা ঔপনিবেশবাদের জন্য। কারণ কাঁচামাল যখন শিল্প বিপ্লব হয়, যখন শিল্পের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, কারখানাগুলো বৃদ্ধি পেতে থাকে, তখন প্রচুর পরিমাণে কাঁচামালের প্রয়োজন হয়, যেটা যে দেশে কলকারখানা তৈরি হচ্ছে সেখানে সাফিসিয়েন্ট ছিল না, অন্য দেশ থেকে আনতে হতো। এবং সেই সাথে সাথে যখন কলকারখানায় ব্যাপক পরিমাণে শিল্পজাত দ্রব্য তৈরি হতে থাকে, সেই সমস্ত শিল্পজাত দ্রব্যকে বিক্রি করার জন্য দরকার বাজার। এবার এই বাজারটা দেশের বাজারে কম পড়তে থাকে, মানে দেশের বাজারের যে চাহিদা তার থেকেও বেশি পরিমাণ জিনিস কলকারখানায় উৎপত্তি হতে থাকে, তৈরি হতে থাকে। সেই জন্য নতুন নতুন বাজারের খোঁজ করতে শুরু করে ইউরোপীয় দেশগুলো এবং সেই কারণে উপনিবেশবাদ স্থাপন হয় বা উপনিবেশ তৈরি করার দরকার হয়ে পড়ে। 1870 খ্রিস্টাব্দ অব্দি ইউরোপের কলকারখানাতে যে সমস্ত জিনিস তৈরি হতো সেগুলো সেখানকার যে স্থানীয় বাজার সেখানেই বিক্রি হতো। এবং বিশেষত ব্রিটেনে শিল্প বিপ্লবের সব থেকে বেশি প্রভাব ব্রিটেনেই পড়েছিল এবং ব্রিটেন সেই জন্য বিভিন্ন জায়গাতে এরকম সাম্রাজ্য বিস্তার করে। তো ব্রিটেনে 1870 অব্দি বিভিন্ন পদার্থ যেমন বস্ত্র, যন্ত্রপাতি, লোহা, অন্যান্য ধাতু নির্মিত দ্রব্য তার ভালো বাজার ছিল। 1870-এর পরে কি হয়, ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে যেমন ফ্রান্স, তারপর বেলজিয়াম, জার্মানি, এই সমস্ত দেশ তাদের নিজেদের দেশেও শিল্প বিপ্লব চলে আসে। তার ফলে তারাও জিনিসপত্র তৈরি করতে থাকে। ফলে ব্রিটেনে যে সমস্ত জিনিস এতদিন তৈরি হচ্ছিল এবং সেটা এই সমস্ত দেশগুলোতে বিক্রি হচ্ছিল সেটা প্রায় বন্ধ হয়ে যেতে শুরু হয়। এবং এই সমস্ত দেশ কি করে, ব্রিটেন থেকে আগত যে সমস্ত জিনিস তার উপর এক্সট্রা ট্যাক্স শুল্ক লাগিয়ে দেয়, যেটাকে শিল্প সংরক্ষণ নীতি বলা হয়। শিল্প সংরক্ষণ নীতির মেন উদ্দেশ্য ছিল কি, যে এই সমস্ত দেশগুলো তারা নিজেদের দেশে যে জিনিসগুলো বিক্রি করছে তারা ঠিক করে যে আমরা আমাদের জিনিসই নিজেদের দেশে বিক্রি করব, ব্রিটেনের জিনিস ইউজ করব না। ব্রিটেনের জিনিসের উপর এক্সট্রা ট্যাক্স, কর ইত্যাদি চাপিয়ে দিয়ে সেইগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। তার ফলে ব্রিটেন পড়ে যায় প্রবলেমে। তার দেশে যে সমস্ত জিনিস তৈরি হচ্ছিল তার যে মার্কেট ইউরোপের অন্যান্য দেশগুলো ছিল সেইগুলোতে বন্ধ হয়ে গেছে। তো ব্রিটেন চাইছিল যে আমার নতুন বাজার দরকার, নতুন জায়গা দরকার যেখানে আমাদের তৈরি জিনিস বিক্রি করতে পারবো। অন্যদিকে ইউরোপের অন্যান্য যে দেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল সেখানেও যে জিনিস তৈরি হচ্ছিল সেটাও এক্সট্রা হতে শুরু করে। তারাও ভাবে যে আমরাও নতুন বাজার খুঁজে বার করবো, আমরাও আমাদের যে জিনিস অন্যান্য দেশে বিক্রি করব, তাহলে কি হবে, প্রফিট হবে, লাভ হবে। প্রায় সমগ্র ইউরোপে যেহেতু শিল্প বিপ্লব এসে গেছিল সেই কারণে ইউরোপের মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সেই জন্য এই সমস্ত ইউরোপীয় দেশগুলো নতুন জায়গা খুঁজতে শুরু করে, এবং নতুন জায়গা বলতে এই সময় পড়েছিল দুটো মহাদেশ, এশিয়া এবং আফ্রিকা। দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই মহাদেশের যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে শিল্প বিপ্লবের মতো জিনিস হয়নি, তার ফলে সেখানে জিনিসের প্রচুর চাহিদা রয়েছে। কম দামে যদি সেখানে জিনিস দেওয়া যায় তাহলে খুব বেশি বিক্রি হবে। সেকেন্ড, এই দুটো মহাদেশের পপুলেশন, জনসংখ্যা খুব বেশি ছিল, তার ফলে চাহিদাও অনেক বেশি ছিল। সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে এই দুটো মহাদেশে যে যারা শ্রমিক ছিল তাদের মাইনে খুব কম ছিল। ইউরোপীয়দের থেকে এদের মাইনে কম ছিল, তো সস্তায় মজুর পাওয়ার একটা সুবিধা ছিল। এবং সর্বোপরি 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কাঁচামাল। এই দুটো মহাদেশে প্রচুর পরিমাণে কাঁচামাল উৎপন্ন হতো। যেমন যদি বস্ত্র বয়ন শিল্প নেওয়া হয়, বস্ত্র বয়ন শিল্পের যে কাঁচামাল অর্থাৎ কার্পাস, সেটা ব্যাপক পরিমাণে এই সমস্ত মহাদেশ দুটোতে তৈরি হতো। ভারতে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হতো, তার জন্য অনুকূল পরিবেশ ছিল। তো এই সমস্ত কারণে ইউরোপীয় দেশগুলো, ব্রিটেন তথা অন্যান্য দেশ, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগাল, এই সমস্ত দেশ চেষ্টা করে ইউরোপ এবং এশিয়াতে প্রভাব বিস্তার করার। তো আমরা আজকের টপিক যেটা পড়বো, যে ইউরোপের বাইরে দুটো মহাদেশ এশিয়া এবং আফ্রিকাতে কিভাবে উপনিবেশবাদ সৃষ্টি হয় বা কিভাবে ছড়িয়ে পড়ে। 19 শতকের প্রথম দিকটাতে, অর্থাৎ 1800 থেকে 1899, এই সময়টাকে 19 শতক বলা হয়। তো এই সময়ের যে প্রথম দিকটা, সেই সময় ইউরোপের যে দেশগুলো ছিল তাদের কাছে এত আগ্রহ ছিল না যে তারা এশিয়াতে উপনিবেশ স্থাপন করবে। এই সময়কার দুটো ইউরোপীয় দেশ, স্পেন এবং পর্তুগাল, তাদের সেই সময়ে ব্যাপক বিশাল বড় উপনিবেশ ছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে এই দুটো দেশ ধীরে ধীরে পতন লাভ করছে। ভারতে সবার আগে পর্তুগিজরা এসেছিল। পর্তুগিজরা প্রায় 1500 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় এসেছিল, 1498-1500 খ্রিস্টাব্দে। তো সেই সময় থেকে এতদিন অবধি তারা ভারতে ছিল, কিন্তু তাদের অবস্থা খুব বেশি ভালো অবস্থাতে ছিল না। সেই জন্য ইউরোপের অন্যান্য দেশের কাছে এশিয়াতে উপনিবেশ স্থাপন করা রিস্কি ছিল সেই সময়, এবং তারা খুব বেশি আগ্রহ দেখায়নি। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। মোটামুটি 1783 থেকে 1825 এই সময়টাতে ইংল্যান্ড ধীরে ধীরে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে বিস্তার লাভ করতে শুরু করে বিভিন্ন জায়গাতে, শুধু এশিয়াতে নয়, আফ্রিকাতেও। এই সময়টাকে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ বলা হয়, কারণ এই সময় ইংল্যান্ড ব্যাপকভাবে একাধিপত্য স্থাপন করছিল। এবং 1870 থেকে মোটামুটি 1914 এই সময়টাকে বলা হয় ঔপনিবেশবাদের যুগ বা সাম্রাজ্যবাদের যুগ। সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কারণ এই সময় শুধু ইংল্যান্ড নয়, অন্যান্য দেশও উপনিবেশ স্থাপনে তারা আগ্রহী হয়, তারাও ব্যাপকভাবে উপনিবেশ স্থাপন করতে থাকে। এবং এশিয়া, আফ্রিকা, এই দুটো মহাদেশে বিভিন্ন ইউরোপীয় শক্তির মধ্যে প্রতিযোগিতা শুরু হয় যে কে কত বেশি উপনিবেশ স্থাপন করতে পারবে। তো প্রথমে আমরা এশিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে এশিয়া। এশিয়াতে সমস্ত কিছু ছিল। প্রথম হচ্ছে শিল্পের জন্য কাঁচামাল, সেকেন্ড হচ্ছে বিশাল বড় বাজার, কারণ এখানে প্রচুর জনসংখ্যা রয়েছে, থার্ড হচ্ছে এখানে সহজলভ্য শ্রমিক, এবং ফোর্থ হচ্ছে ধর্মপ্রচার। খ্রিস্ট ধর্ম এই জায়গাতে খুব বেশি পপুলার ছিল না এই সময়তে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। এবং চারটে শক্তি, প্রথম তো পর্তুগিজরা এসেছিল, তারপরে ডাচরা অর্থাৎ নেদারল্যান্ড, যাদের অধিবাসীদের ডাচ বলা হয়, তারপর ইংরেজ মানে ইংল্যান্ডের অধিবাসীরা, তারপর ফ্রান্স, ফরাসিরা, এবং দিনেমাররা অর্থাৎ ডেনমার্কের যারা অধিবাসী। এই 5টা শক্তির মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। এবং এরা প্রথমেই এসে জায়গা দখল করে সেখানকার শাসক হয়ে যায়নি। তারা প্রথমে কি করে, তারা ভারতে আসে বা অন্যান্য দেশে যায়, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যায়, তারা সেখানে গিয়ে বাণিজ্য কুঠি তৈরি করে, অর্থাৎ এখান থেকে আমরা বাণিজ্য করব। বাণিজ্য কুঠির থেকে ধীরে ধীরে তারা পুরো জায়গা দখল করতে শুরু করে, এবং এক সময় তারা এই সমস্ত দেশগুলোর শাসক হয়ে যায়। ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে ভারতে প্রথমে আসে পর্তুগিজরা, এবং পর্তুগিজরা এসে প্রথমে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ আজকের গোয়া, দমন, দিউ, এই সমস্ত অঞ্চলে তাদের বাণিজ্য কুটি স্থাপন করে। ধীরে ধীরে এই জায়গাগুলোতে তারা রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে। ভাস্কো দা গামা তিনি প্রথম ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে।
এবং একটা সময় তারা বেশ বড় শক্তিতে পরিণত হয় ভারতে, কিন্তু তারপরে যখন ব্রিটিশরা ভারতে আসে, ইংল্যান্ড যখন ভারতে আসে, তখন তারা ভারতে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে শুরু করে। এরাও প্রথমে এসেছিল, এখানে বাণিজ্য কুঠি তৈরি করেছিল, ধীরে ধীরে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ জয়লাভ করে, দক্ষিণ ভারতে অনেকগুলো যুদ্ধ জয় করে। ফাইনালি 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ, তার মাধ্যমে তারা পুরো ভারতের সর্বে সর্বা বা শাসক হয়ে যায়। অন্যদিকে ব্রহ্মদেশ, যেটা সেই সময় বার্মা এবং এখন মায়ানমার নামে পরিচিত, 1826 থেকে 1885 অব্দি এখানে টোটাল 3টে যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে, এবং এই 3টে যুদ্ধের মাধ্যমে সম্পূর্ণ বার্মা চলে আসে ইংল্যান্ডের হাতে। এখানে কালার দেখানো হয়েছে যে কোন কোন জায়গাগুলো কোন দেশের আন্ডারে ছিল। লাল যে অংশগুলো সেটা সম্পূর্ণভাবে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের আন্ডারে ছিল। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতে মেনলি নেদারল্যান্ড বা ডাচরা শক্তিশালী ছিল। সিঙ্গাপুর, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাগুলো নেদারল্যান্ডের দখলে ছিল। ফ্রান্স প্রথম দিকে ভারত এবং অন্যান্য জায়গাতে শক্তি বিস্তার করলেও পরবর্তীকালে তারা অতটা শক্তি বিস্তার করতে পারেনি বা দখল করতে পারেনি। অন্য সমস্ত এগুলো পর্তুগাল প্রথম দিকে শক্তিশালী ছিল, ধীরে ধীরে তারা তাদের শক্তি হারিয়ে ফেলে। তো মূলত বলা যেতে পারে এশিয়াতে ইংল্যান্ডই সব থেকে শক্তিশালী ছিল এবং তাদের সাম্রাজ্য সব থেকে বেশি ছিল। অন্যদিকে আফগানিস্তান নিয়ে একটু প্রবলেম হয়েছিল, কারণ আফগানিস্তান এর উপরে রয়েছে রাশিয়ান এম্পায়ার আফগানিস্তানের উপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে। ইংল্যান্ড এখানে কয়েকটা যুদ্ধের মাধ্যমে দখল করার চেষ্টা করলেও খুব একটা তারা করতে পারেনি। চেষ্টা করেও মানে পুরো সম্পূর্ণ দখলে আনতে পারেনি, কিন্তু তাদের একটা ইনফ্লুয়েন্স, তাদের একটা প্রভাব ছিল এখানের রাজনীতিতে। তো রাশিয়াও এখানে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি, ইংল্যান্ডও এখানে সম্পূর্ণভাবে দখল করতে পারেনি। এটা একটা বাফার জোন হিসেবে থেকে গেছিল। কিন্তু সিন্ধ, তারপর হচ্ছে খাইবার, যে গিরিপথ, বেলুচিস্তান, এই সমস্ত জায়গার উপর ইংল্যান্ড দখল করেছিল, সেই জায়গাগুলো ইংল্যান্ডের আন্ডারে ছিল। দক্ষিণ পূর্ব এশিয়াতে বললাম যে নেদারল্যান্ড সেখানে সব থেকে বড় শক্তি ছিল। এই যে অঞ্চলটা, এটা মালয় নামে পরিচিত। এই অঞ্চলে প্রথমে নেদারল্যান্ডের আন্ডারে থাকলেও পরবর্তীকালে ব্রিটিশরা এই জায়গাটা দখল করে নেয়। এখানে রয়েছে ফিলিপিন্সের ওপর প্রথমে স্পেন অধিকার বিস্তার করে, পরবর্তীকালে ইউএসএ এটা দখল করে নেয়, আমেরিকা যুক্তরাষ্ট্র। বাট প্রথমে এই সময় আমরা যে সময়ের কথা আলোচনা করছি, সেই সময় এখানে স্পেনের অধিকার ছিল। পরে এখানে প্রায় 200 বছর এখানে স্পেন রাজত্ব করে। পরবর্তীকালে এখানে জনগণ স্পেনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র এসে এই জায়গাটা দখল করে নেয়। মধ্যপ্রাচ্য, অর্থাৎ যদি আমাদের পারস্য এই অঞ্চলটাকে দেখি, সেই জায়গাতে ইংরেজ এবং রাশিয়ার মধ্যে লড়াই ছিল। এইরকম জায়গাতে পড়ছে মধ্যপ্রাচ্য। তো ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যে লড়াই ছিল, এবং আলটিমেটলি এখানে কি হয়, উত্তরের অংশটা রাশিয়া দখল করে নেয়, দক্ষিণের অংশটা ইংল্যান্ডের হাতে থাকে। এই জায়গাটা অর্থাৎ চীন সহ এই সমস্ত জায়গাটাকে দূরপ্রাচ্য বলা হয়। এর সম্পর্কে একটু পরে আলোচনা করছি। এখানেও সবাই চেষ্টা করে লড়াই করে দখল করার। অন্যদিকে আফ্রিকার কথা যদি আমরা ধরি, আফ্রিকাতে বিভিন্ন দেশ তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। স্পেনের কিছু অংশ ছিল, তারপরে ইটালির কিছু অংশ ছিল, ফ্রান্স অনেক বড় জায়গা এখানে দখল করে রেখেছিল, ব্রিটেন এখানে অনেক বড় জায়গা দখল করে রেখেছিল, জার্মানির হাতে ছিল পর্তুগাল এবং বেলজিয়াম। এই সমস্ত দেশ আফ্রিকার উপরে প্রভাব বিস্তার করে এবং সম্পূর্ণ যে আফ্রিকা মহাদেশ সেটাকে তাদের সাম্রাজ্য বানায়। যদিও প্রথম দিকে আফ্রিকার খোঁজ তারা পায়নি, ধীরে ধীরে এখানে খোঁজ যখন তারা পায় এবং এখানকার সম্পদ সম্পর্কে জানে, এখানে যে সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা সেটা শুরু হয়। এই আফ্রিকা বা এশিয়ার সমস্ত দেশে যেখানে যেখানে বিভিন্ন ইউরোপীয় শক্তি তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা মেন যে অঞ্চলটা ছিল সেটা হচ্ছে ভারত। কারণ এইখান থেকে এই জায়গাটা প্রচন্ড বেশি ধনী, প্রাকৃতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, দুদিক থেকেই ছিল। ইংল্যান্ডের আসার আগে থেকে ভারতে অন্যান্য শিল্প, যেমন কুটির শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, রত্ন ধাতু ইত্যাদি শিল্প, তারপর কৃষিজাত শিল্প, চিনি, লবণ ইত্যাদি, এইগুলো এখানে খুব ব্যাপক ভাবে বিস্তার লাভ করেছিল। একটা সময় এরকম ছিল যে ভারত থেকে বিভিন্ন তৈরি জিনিস, সেটা সুতি বস্ত্র হতে পারে, রেশমের বস্ত্র হতে পারে, হাতির দাঁতের বিভিন্ন জিনিসপত্র, তারপরে মুক্ত বা এরকম টাইপের যে সমস্ত পাথরের অলংকার ইত্যাদি ইউরোপে যেত, ইউরোপে বিক্রি হতো। বিদেশের বাজারে ভারতের পণ্যের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু যখন ইউরোপীয়রা ভারতে আসে, ইংল্যান্ড যখন ভারতে আসে, এই সমস্ত শিল্প তারা ধ্বংস করে দেয় এবং ভারত শুধুমাত্র ইংল্যান্ডের
কাঁচামাল রপ্তানির কেন্দ্র হিসেবে থেকে যায়। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা থেকে একটা জিনিসের জন্ম হয়, সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে সমস্ত দেশ মনে করতে থাকে তাদের জাতি শ্রেষ্ঠ, এবং এই উগ্র জাতীয়তাবাদ যে উপনিবেশবাদ সেটাকে আরো তীব্রতর করে তোলে। মোটামুটি 19 শতকের শেষ এবং 20 শতকের বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের যে সমস্ত দেশ এই প্রতিযোগিতায় ছিল তাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ আসে। তারা মনে করতে থাকে যে আমাদের জাতি, আমাদের দেশ শ্রেষ্ঠ এবং অন্যের দেশ খুব খারাপ। জার্মানির একজন দার্শনিক ছিলেন যার নাম হচ্ছে হেগেল। তিনি একটা ঘোষণা করেন বা তিনি একটা জিনিস প্রচার করেন যে রাষ্ট্র হচ্ছে ঈশ্বর, রাষ্ট্রই হচ্ছে ভগবান, এবং রাষ্ট্রের যে গৌরব সেটাই হচ্ছে জাতির গৌরব। জার্মানির একজন সম্রাট ছিলেন যার নাম দ্বিতীয় উইলিয়াম সেকেন্ড। ইনি টিউটনিক জাতি থেকে ছিলেন এবং তিনি ঠিক করেন যে এই টিউটনিক জাতিকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসাবেন। অন্যদিকে ইংল্যান্ডের একজন লেখক ছিলেন যার নাম হোমার লি। হোমার লি ছিলেন অ্যাংলো স্যাক্সন জাতির লোক। তিনি প্রচার করেন যে এই অ্যাংলো স্যাক্সন জাতি পৃথিবীর শ্রেষ্ঠ। ক্লোমেশো, তারপরে পোয়াকারে বলে কিছু ফরাসি ব্যক্তি ছিলেন, ফ্রান্সের এরা নেতা ছিলেন। তারা বলেন যে ফরাসি ল্যাটিন জাতি যেটা সেটাই শ্রেষ্ঠ, এবং তারা বলে যে এই জাতির শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রচার করতে হবে। এবার এরা একজন দুজন ব্যক্তির নাম এখানে আমরা বলছি, কিন্তু এরকম একাধিক ব্যক্তি তারা এই জিনিসটা মনে করতো, একাধিক ব্যক্তি তারা নিজেদের যে এই ইচ্ছা বা শ্রেষ্ঠত্ব সেটা প্রচার করতো। এর ফলে প্রত্যেকটা দেশ চেষ্টা করে যে আমরা অন্য দেশের উপর বিস্তার লাভ করব। এর ফলে প্রতিযোগিতা শুরু হয় যে কে কতটা বেশি জায়গা দখল করতে পারবো, এবং এই জিনিসটার একটা নাম রয়েছে, তাকে বলা হয় সামাজিক ডারউইনবাদ। সামাজিক ডারউইনবাদ এটা কি জিনিস, যে যার কাছে শক্তি বেশি, যার শক্তি বেশি সে টিকে থাকবে, অন্যের যার শক্তি কম সে এই উপনিবেশবাদ থেকে পিছিয়ে পড়বে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ইংল্যান্ড এখানে বেশি শক্তিশালী ছিল, তাই জন্য ইংল্যান্ডের কাছে বেশি জায়গা দখল করার ক্ষমতা আছে, তারা বেশি জায়গা দখল করে। অন্যদিকে ফ্রান্স প্রথমে ভালো শুরু করলেও পরবর্তীকালে তাদের ক্ষমতা সীমিত হয়ে যায় এবং তারা ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা এর সম্পর্কে আফ্রিকা সম্পর্কে আলোচনা করছিলাম, তো একটুখানি জাস্ট আলোচনা করেছি। এখানে আফ্রিকাকে অ্যাকচুয়ালি প্রথমে যেরকম বললাম যে এরা ইউরোপীয়রা আফ্রিকা আসার যে রাস্তা সেটা সেভাবে জানতো না, তো শুধু আইডিয়া ছিল আফ্রিকা মহাদেশ সম্পর্কে, এবং এরা মনে করতো এটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট। 1652 খ্রিস্টাব্দে ওলন্দাজ অর্থাৎ ডাচরা উত্তমাশা অন্তরীপ দখল করে। এটা কোন জায়গাটা? এই জায়গাটা আফ্রিকার যে একদম দক্ষিণ প্রান্ত সেটাকে উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ বলা হয়। তো এই জায়গাটা কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ এটা দখল করে। পর্তুগিজরা 1800 খ্রিস্টাব্দের মধ্যে আফ্রিকাতে 3টে উপনিবেশ তৈরি করে, গিয়ানা, সেফোলা এবং অ্যাঙ্গোলা। ধীরে ধীরে তারা আফ্রিকার পূর্ব দিক এবং আফ্রিকার পশ্চিম দিক এই জায়গাগুলো দখল করে নেয়, এবং এই দুটো জায়গা তাদের নামে পর্তুগিজ পূর্ব আফ্রিকা এবং পর্তুগিজ পশ্চিম আফ্রিকা নামে পরিচিত হয়। এখানে একটা দেশ রয়েছে যেটা হচ্ছে কঙ্গো, যে দেশটার উপরে বেলজিয়াম অধিকার বিস্তার করে। তবে এখানে সব থেকে বেশি যে ভালো সাম্রাজ্য বিস্তার করতে পারে তারা হচ্ছে ফ্রান্স। প্রথমে তাদের কাছে আলজেরিয়া বলে জায়গাটা ছিল, আলজেরিয়া দেশ। ধীরে ধীরে তারা অন্যান্য জায়গা দখল করে, যেমন টিউনিস, চাদ, সেনেগাল, গিনি, মরক্কো, মাদাগাস্কার, এই সমস্ত জায়গা, তারপর সাহারা মরুভূমি, এই সমস্ত জায়গা ফ্রান্সের আন্ডারে চলে আসে। কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ড আবার এদের থেকে অনেক জায়গা দখল করে এবং ইংল্যান্ড একটা বড় অঞ্চল তাদের আন্ডারে নিয়ে আসতে পারে।
একটা সময় এরকম আছে যে উত্তরে এখানে রয়েছে যে কায়রো, কায়রো থেকে দক্ষিণে উত্তমাশা অন্তরীপ, এই পুরো অঞ্চলটার উপরে অধিকাংশ জায়গাতে ইংল্যান্ডই তাদের সাম্রাজ্য বিস্তার করে। এবং পূর্ব আফ্রিকার এই অংশটা জার্মানির আন্ডারে থাকে। যখন ইংল্যান্ড এইরকম পুরো জায়গা দখল করে নিয়েছিল, সেই সময়তেও জার্মানি পূর্ব দিকের যে অংশটা সেটা তাদের আন্ডারে রাখতে পেরেছিল। অন্যদিকে ফ্রান্স আফ্রিকার উত্তর পশ্চিম অংশে কিছু জায়গা তাদের আন্ডারে রাখতে পেরেছিল। এখানে রিও ডি ওরো এবং জিব্রাল্টার এইগুলো স্পেনের আন্ডারে ছিল। অন্যদিকে চীনের দিকে যদি দেখি, 16th সেঞ্চুরি 16th শতকে প্রথম পর্তুগিজরা এখানে কুঠি স্থাপন করে এবং 17th সেঞ্চুরি বা সপ্তদশ শতকে ওলন্দাজ মানে ডাচরা, ইংরেজ এবং স্পেন চীনে বিভিন্ন জায়গাতে বাণিজ্য কুটি স্থাপন করে। তবে একটা জিনিস যে চীনারা এই সমস্ত ইউরোপীয় শক্তিকে তারা খুব ভালো চোখে দেখতো না এবং খুব বেশি তাদের সুযোগ সুবিধা তারা দিত না। একমাত্র এখানে একটা ক্যান্টন বলে বন্দর রয়েছে, সেই ক্যান্টন বন্দর থেকে ইউরোপীয়রা ব্যবসা বাণিজ্য করতে পারতো, বাকি জায়গাতে তারা রেস্ট্রিক্টেড ছিল, তারা সেরকম ভাবে করতে দিত না। ইংল্যান্ড এখানে বেশি প্রভাব বিস্তার করতে গেলে ইংল্যান্ডের সঙ্গে চীনের শাসকদের মধ্যে লড়াই হয়, যেটা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ নামে পরিচিত, বা এটাই প্রথম প্রথম আহিফেন যুদ্ধ নামে পরিচিত। মেনলি এখানে আফিংয়ের ব্যবসা খুব ভালো হতো এবং সেইটা নিয়েই এখানে যুদ্ধটা দেখা দেয়। 1839 থেকে 1842 অব্দি এই যুদ্ধটা হয় এবং এখানে চীনের যারা শাসক ছিল ব্রিটিশদের কাছে তারা পরাজিত হয়। চীনে এই সময় যারা শাসন করতো তারা মাঞ্চু বংশের ছিল, তো মাঞ্চু শাসকরা এখানে পরাজিত হয় এবং একটা সন্ধি হয় যেটার নাম হচ্ছে নানকিং এর সন্ধি। এটা হয় 1842 সালে। এই শর্ত অনুযায়ী এই হংকং যে জায়গাটা দেখো ছোট্ট লাল করে দেখানো হয়েছে, এই হংকং জায়গাটা ইংল্যান্ড লাভ করে। এছাড়াও এই ক্যান্টন যে বন্দর, এটা সহ 5টা বন্দর ইংল্যান্ডের জন্য খুলে দেওয়া হয় যে তারা এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই সমস্ত বন্দরগুলোতে ইংল্যান্ড অতি রাষ্ট্রিক অধিকার লাভ করে, এবং এই সমস্ত দেখে বাকি সমস্ত ইউরোপীয় শক্তি তারাও উৎসাহিত বোধ করে। 1856 সালে আরো একটা যুদ্ধ হয় যেটা দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ নামে পরিচিত বা দ্বিতীয় আহিফেন যুদ্ধ নামে পরিচিত, যেটা 1856 থেকে 1861 সাল অব্দি চলে। এখানে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স যুদ্ধে যুক্ত হয়, মানে ফ্রান্স এখানে ইংল্যান্ডের পক্ষে যুদ্ধ করে চীনের মাঞ্চু যে শাসক তাদের বিরুদ্ধে। 1858 সালে একটা সন্ধি হয় ইংল্যান্ড এবং ফ্রান্স এর সাথে চীনের, যেটা তিয়েনসিনের চুক্তি নামে পরিচিত হয় এবং এখানে আগের যে বন্দরগুলো ছিল তার সাথে সাথে আরো 11টা বন্দর খুলে দেওয়া হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের জন্য। এরপর থেকে ধীরে ধীরে অন্যান্য যে শক্তিগুলো ছিল তারা চীন দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে, কারণ এই সময় যে মাঞ্চু শাসকরা ছিল তারা খুবই দুর্বল হয়ে পড়ে। যেমন রাশিয়া কিছু অঞ্চল দখল করে, রাশিয়ান এম্পায়ার উপরে দেখতে পাচ্ছ, এই রাশিয়ানরা বেশ কিছু জায়গা দখল করে। এরা টুং বলে একটা উপদ্বীপ ছিল সেই জায়গাটা এবং পোর্ট আর্থার একটা বন্দর, এগুলো দখল করে। জার্মানি এখানে ঝাঁপিয়ে পড়ে, জার্মানি কিয়াও চাও বলে একটা বন্দর দখল করে নেয়। ইংল্যান্ড তো অলরেডি জায়গা দখল করে রেখেছিল, তারা শক্তিশালী হয়ে গেছিল, তারা ওয়াই হ্যাও বলে একটা জায়গা দখল করে নেয়। এটা ছিল হচ্ছে ইয়াংশি নদীর উপত্যকা অঞ্চল, এবং তারা অধিকার পায় যে এই সমস্ত জায়গার সঙ্গে ব্যবসা বাণিজ্য করার। অন্যদিকে ফ্রান্স ইন্দোচীনের আনাম বলে একটা জায়গা রয়েছে সেখানে দখল করে এবং তারা চীনের ভেতরে রেলপথ নির্মাণের অধিকার পায়। তো এইভাবে চীনের উপর প্রভাব বিস্তার করলেও
চীনের অধিকাংশ যে জায়গাটা সেটা প্রায় স্বাধীন ছিল, কিন্তু তার মধ্যে এই সমস্ত বৈদেশিক শক্তি তারা অধিকার লাভ করে বিভিন্ন জায়গার। এই ছিল আজকের পুরো ভিডিও। নেক্সট দিনের ক্লাসে আমরা প্রথম বিশ্বযুদ্ধ আলোচনা করব। তোমরা এই চ্যানেলের সমস্ত পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তাজিকে একাডেমি সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবে এই চ্যানেলটা। এছাড়া নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা এই চ্যানেলটা খুঁজে পেয়ে যাবে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে এখানে আমাকে কোশ্চেন করতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।